একটি কথা না বলে পারছি না যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে। সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার। আপনাদের মনে আছে ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, ইয়াজুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, সেনাপ্রধান মঈনুদ্দিন, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। আলুর হাজার পদের আলুর নানা রকমের মানে তৈরি করা হলো এবং তার আবার প্রদর্শনী হলো বেশ উন্নত হোটেলে, যে মানুষ ভাত পাচ্ছে না তাতে কি আছে, আলু খাবে। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট। সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কি না? সেটাই তো আমাদের লক্ষ্য। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতেরও অভাব নাই। তবে মানুষের চাহিদা এখন মাংস, আরও বড় বড় মাছ, সব কিছু খাবে। তো এখন দেখি জিনিসের দাম নিয়ে চিন্তিত। পেঁয়াজের দাম বাড়লো কেন? পেঁয়াজ আমরা কিন্তু 90% পেঁয়াজই আমাদের আনতে হতো ভারত থেকে, সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। ভোজ্য তেল 90% আনতে হয় বিদেশ থেকে। কেন আনতে হবে? আবার নিজের দেশে তো আমরা উৎপাদন বাড়াতে পারি। তবে এবার সুখবর হলো যে আমরা প্রচুর আমাদের গবেষণার মধ্য দিয়ে এই যে শস্যের উন্নত জাত নিয়ে আসা হয়েছে। আজকে আমাদের শস্য উৎপাদন ভালো হচ্ছে, সর্ষের তেল হচ্ছে যেটা হার্টের জন্য সব থেকে নিরাপদ। সেই সাথে সাথে আমাদের রাইস ব্র্যান্ড, চালের কুড়া থেকে যে তুষ থেকে যে তেলটা হয় সেটা হচ্ছে, বা অন্যান্য তিলের তেল বা বিভিন্ন ধরনের আমরা কিন্তু বহুমুখী করতে পারি, করার সেই সুযোগ আরও আছে, আমরা এখন করেও যাচ্ছি। আর পেঁয়াজ নিয়ে যখন এত ঝামেলা, আমি বললাম পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারবো না কেন? জাতিপিতা তো বলেছেন আমাদের সোনার মাটি, সোনার মাটিতে যা দেবো তাই ফসল হবে। এবং আপনারা আজকে দেখেন আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেরাই উৎপাদন করতে পারি। কাজে এবং এটার উপর গবেষণাও চলছে। এরপরে কারো কাছে মুখ খাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস। সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। এটা আমি এটাই বলতে চাই যে আমরা ইতিমধ্যে কত টাকা ব্যয় করছি সেটা বলতে চাই না, টাকাটা বড় কথা না, আমাদের দেশের মানুষ সব কিছু পাচ্ছে কিনা সেটাই বড় কথা। তবে যারা খামারি তাদেরকে আমরা উৎসাহিত দিই, সব ধরনের সহযোগিতা দিয়ে থাকি। করোনাকালীন সময় বিশেষ প্রণোদনা দিয়েছি, এমনকি আর্থিক সহায়তাও আমরা দিয়েছি। আমরা একটি প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেটাও বাস্তবায়ন করা হচ্ছে। এবং করোনাকালীন সময়েও আমরা যে সহযোগিতা করেছি যেটা আমাদের সাধ্যমতো ছিল। আর সবচেয়ে বড় কথা যে আমাদের যে সমস্ত পশু পালন করা হয় বা তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে পালন করার ব্যবস্থা নিতে হবে। যেমন মাছ, হাঁস, মুরগি, পাখি পশুপালন, এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। সেই কারণ এখানে আমি আরেকটা কথা বলি, আমাদের কিন্তু একটা সুযোগ আছে। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। আর সেই সুযোগটা নিতে হলে একটা আমি বলবো যে আমাদের এই প্রাণী সম্পদটা আমাদের পশু পাখি বা হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া যাই আমরা উৎপাদন করি, মহিষ, সেগুলিকে আমরা কিভাবে লালন পালন করছি, কিভাবে সেগুলি যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না, বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কি না, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কি না, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে, নিয়ে আমরা করতে পারি। এইভাবে আমরা যদি করতে পারি তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো, এবং সেই সুযোগ আছে। ইতিমধ্যে কিছু কিছু রপ্তানি হচ্ছে, কিন্তু আরও বেশি রপ্তানি করবার সুযোগও আমাদের আছে। অনেক দেশের কাছ থেকেও আমরা সেই অনুরোধও পাচ্ছি। সবচেয়ে বড় কথা, আমাদের দেশে প্রতিদিনই পশু জবাই হয়, কিন্তু আমি বলবো সেটা খুব স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, আমাদের মন্ত্রণালয় তো আছেই, তাছাড়া যারা আপনারা বেসরকারি
মানে খামারি আছেন, কারণ আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই, কারণ এগুলি সব সরকারিভাবে হয় না, এটা বেসরকারিভাবে, তাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। আমাদের যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসুক, সেটাই আমরা চাই। সেই ক্ষেত্রে যেমন একটা পশু জবাই দিতে হলে সেটাকে জবাই দেওয়া, তার ছুরি কাঁচি যা প্রয়োজন হয়, কোনোটা জং ধরা, কোনোটা খারাপ, সেগুলি যেন না থাকে। আবার কাটার সময় কীভাবে কাটতে হবে সেই নিয়মটা রক্ষা করা, যাতে পশুর চামড়াটা যেন নষ্ট না হয়, কারণ এই পশুর চামড়ার কিন্তু অনেক দাম। আমরা চামড়া রপ্তানি করি, চামড়াজাত পণ্য রপ্তানি করি, আমাদের দেশের কাজেও লাগে। এখানে যদি আমরা আধুনিক প্রযুক্তিটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু, অর্থাৎ হ্যাঁ, যেখানে সাধারণভাবে কসাইখানা হচ্ছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের দিকে দৃষ্টি দেওয়া, পাশাপাশি কিছু আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু মানে বুচার হাউস তৈরি করা দরকার। আর বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা, এটা আমাদের বন্ধ করতে হবে। তার জন্য সুনির্দিষ্ট জায়গা থাকতে হবে এবং যার যার কোরবানি সে সেটা চিহ্নিত থাকবে, সে সেটা নিয়ে যাবে, কিন্তু সেইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। পশুর কিন্তু খালি মাংসটাই খাবার না, তার হাড়, রক্ত, চামড়া এবং বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে। প্রতিটি জিনিস মূল্যবান। আমরা যদি সেগুলি যথাযথভাবে সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করতে পারি, সেগুলো আমাদের অনেক কাজে ব্যবহার হয়। কাজে সেদিকে দৃষ্টি রেখেই আমি বারবার আগেও বলেছি, এখনও, যে সেগুলি সংরক্ষণের ব্যবস্থা, সেগুলি যথাযথভাবে মানে জবাই করার পর এটাকে কাটা এবং সেটাকে যথাযথভাবে কীভাবে সংরক্ষণ করা যায় বা কীভাবে কাজে লাগবে, সেই ব্যবস্থাগুলি কিন্তু আমাদের করা দরকার এবং এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া দরকার বলে আমি মনে করি।